গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নিঃসঙ্গ গয়লানি। সেই মহিলার সঙ্গে আলাপ হয়েছিল কলকাতার বঙ্গ সংস্কৃতি সম্মেলনের মাঠে। আমরা কয়েকজন বন্ধু গোল হয়ে বসে আড্ডা জমিয়েছিলুম। গরুর সঙ্গে আমাদের বেশ একটা মিল আছে। গরুর মতোই গান বাজনার চেয়ে আমরা ঘাস বেশি ভালোবাসি। ঘাসের উপর বসার লোভেই আমরা বঙ্গ সংস্কৃতি সম্মেলনে যেতাম। উদ্যোক্তাদের একজন সঙ্গে করে একটি মেম সাহেবকে এনে আমাদের কাছে দাঁড়ালেন একদিন। মেম সাহেবটিকে প্রায় প্রৌঢ়া বলা যায়, কিন্তু শেষ সূর্যাস্তের মতন বড় অপূর্ব বর্ণ সম্ভারে শেষ যৌবনকে শরীরে সাজিয়ে রেখেছিল। সোনালি চুলে এখনো সাদার আভাস প্রকট হয়নি, চোখের দৃষ্টিতে আসেনি ক্লান্তি, আঙুলের নখে এখনো উজ্জ্বলতা। খুব সূক্ষ্মভাবে তাকালে বোঝা যায় চামড়া ঈষৎ কুঁচকেছে। কিন্তু প্রথম দেখার মুহূর্তেই কোনো মহিলার দিকে অত সূক্ষ্ম দৃষ্টিতে তাকাবো কেন? মহিলার পোশাকটা অতি মূল্যবান, গলায় এক ছড়া পান্নার মালা। উদ্যোক্তাটি বললেন ইনি একজন আমেরিকান কবি, এখানকার যুবকদের সঙ্গে আলাপ করতে চান, তাই তোমাদের কাছে নিয়ে এলুম। এর নাম হচ্ছে কি যেন বলে, মিসেস। মহিলা গোপন হাস্যে বললেন, আমার নাম ডরোথি ফ্রিডম্যান, আমি তোমাদের সঙ্গে জয়েন করতে পারি? আমেরিকান কবিতা বিশেষ পড়িনি, যেটুকু জানা ছিল তাতেও ও নামের কোনো কবির কথা কশ্চিনকালেও শুনিনি। কিন্তু যাই হোক, মহিলা তো। সুতরাং ঘাসের উপর চাপড় মেরে বললাম, আসুন এখানে বসুন। গাউন পরে ঘাসের উপর বসা একটু কঠিন, তবু অতি কৌশলে পাটা বেঁকিয়ে কোনো ক্রমে বসে মহিলাটি আমাদের সবার সঙ্গে আলাপ করলেন। হাত ব্যাগ খুলে ক্যামেল সিগারেট বার করে দিলেন সবাইকে। বন্ধুদের মধ্যে একজন দেশলাই ধরিয়ে দিল ওকে। সেদিনের কথাটা আমার খুব মনে আছে একটি বিশেষ কারণে। কথা বলতে বলতে সিগারেট যখন শেষ হয়ে এসেছে তখন তিনি বললেন, এই টুকরোটা কোথায় ফেলব? তিনি চারদিকে তাকাতে লাগলেন। ঘাসের উপর বসে সিগারেটের টুকরো কোথায় ফেলা হবে তা নিয়ে আবার মাথা ব্যথা। আমরা তাচ্ছিলের সঙ্গে বললাম, যেখানে ইচ্ছে ছুঁড়ে ফেলো না, এখানে সবাই ওরকম ফেলে। ডরোথির সঙ্গে তখন বেশ ভাব জমে উঠেছে। আমরা মিসেস ফ্রিডম্যান না বলে তার অনুরোধে ডরোথি বলে ডাকছিলুম। ডরোথি তার চম্পক বর্ণ আঙ্গুলের রূপলি নখ দিয়ে সামান্য একটু মাটি খুঁড়ে সিগারেটের টুকরোটাকে কবর দিয়ে তার উপর আবার মাটি চাপিয়ে বলল, আমাদের দেশে, বিশেষ করে নিউ ইয়র্ক শহরে যেখানে সেখানে এরকম সিগারেট ফেললে অন্তত $50 ফাইন হয়ে যেতে পারে। স্মৃতির রহস্য এই, মানুষের কোন কথা বা কোন ঘটনা যে সঞ্চয়ের জন্য বেছে নেবে তার কিছুই বোঝা যায় না। ডরোথির সঙ্গে সেই সন্ধে এবং তারপর আরও 3 দিন আমাদের একসঙ্গে কেটেছিল। সে ছিল কবিতা পাগল। কথায় কথায় গড়গড় করে নিজের কবিতা আবৃত্তি করত। আমার সামান্য জ্ঞানে আমি বুঝেছিলুম সেগুলো অত্যন্ত বাজে কবিতা, এবং এতগুলো তরুণ যুবক তাকে খাতির করছে এই আনন্দেই সে গদগদ। ডরোথি উঠেছিল গ্র্যান্ড হোটেলে। তার সেই ঘরে মদের ফোয়ারা ছড়িয়ে আমাদের পার্টি হয়েছিল। ওকে নিয়ে আমরা দল বেঁধে গেছি গঙ্গার পাড়ে। আমাদের দলের মধ্যে ওর সঙ্গে সবচেয়ে বেশি ঘনিষ্ঠতা হয়েছিল আমার নয়, আমার বন্ধু পরাশরের। পরাশর ছেলেবেলায় একবার বিলেত ঘুরে এসেছিল, সুতরাং কোনো মেম সাহেবের সঙ্গে বন্ধুত্ব করার সবচেয়ে বেশি যুক্তিসঙ্গত অধিকার যে তারই, সেটা আমরা সকলেই মেনে নিয়েছিলাম। পরাশর ঈষৎ পানন্মত্ত হয়ে ডরোথির কোমর জড়িয়ে ধরে নাচতে লাগল রেকর্ডের বাজনার সঙ্গে। আমরা নাচ জানি না, আমরা হাততালি দিচ্ছিলুম। বাচ্চা খুকির মতন খুশি হয়ে ডরোথি অনবরত হাসছিল। অকস্মাৎ পরাশরের ওষ্ঠে একটা গাঢ় চুম্বন দিল। বেশ হৈহুল্লোড় মজা করেই কয়েকটা দিন কেটেছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ডরোথি সেই যে বলেছিল ওদের দেশে সিগারেটের টুকরো যেখানে সেখানে ফেললে
$50 ফাইন হয়, এই সামান্য কথাটা আমি কখনো ভুলতে পারিনি। একটা অকিঞ্চিতকর ব্যাপার, তবু মনের মধ্যে গেঁথে আছে। ওই রকম পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম মূল্যবান পোশাক পরা একজন শৌখিন মহিলা হয়েও আঙুল দিয়ে মাটি খুঁড়ে সিগারেটের জ্বলন্ত টুকরোটা চাপা দিয়েছিল। হয়তো সেই দৃশ্যটাই অভিনব লেগেছিল। নিউ ইয়র্ক শহরে পৌঁছে প্রথম দিন আমার ডরথির কথা মনে পড়েছিল এবং রাগ হয়েছিল। দাঁতে দাঁত চেপে আছি, আপন মনে বলেছি, মিথ্যুক, ডাহা মিথ্যুক। হয়েছিল কি, প্রথম দিনই তো আমি সন্ধ্যাবেলা একা বেড়াতে বেরিয়ে নিউ ইয়র্ক শহরের ৫ম এভিনিউ ধরে হাঁটবার সময় আপন মনে একটা সিগারেট ধরিয়েছি। সঙ্গে সঙ্গে মনে পড়ল ডরথির কথাটা। ভয়ে আমার বুক কেঁপে উঠল। শেষ হলে টুকরোটা ফেলব কোথায়? ডরথি তো সে কথা বলেনি। $50 ফাইন। পথ চলতি অনেকের মুখেই সিগারেট, তারা নির্ভয়ে হেঁটে যাচ্ছে, অথচ আমি স্বস্তি পাচ্ছি না। শেষ পর্যন্ত একটা লোককে বেছে নিলাম, তাকে অনুসরণ করে চললাম। ও যেখানে ফেলবে আমিও সেখানে ফেলব। কিন্তু লোকটি তার সিগারেট সদ্য ধরিয়েছে, আমারটা প্রায় অর্ধেক হয়ে এসেছে। কলকাতায় একটা সিগারেট ধরিয়ে 5 জন মিলে খেয়েছি, কিন্তু আমার সিগারেটটা পুড়তে পুড়তে শিকিঞ্চি হয়ে এলো। আঙুলে আগুনের আঁচ লাগছে, আর রাখা যায় না। এমন সময় চোখে পড়ল পথের মোড়ে ভাত খাওয়ার থালার সাইজের একটা অ্যাশট্রে রাখা আছে। আমি প্রায় ছুটে সেটার দিকে গেলাম। আমার সামনের সেই লোকটাও সেই মোড়ে এসে থামল। কি একটা চিন্তায় সে মগ্ন। অ্যাশট্রের দিকে সে ভ্রুক্ষেপও করল না। তার সিগারেটটা 2 আঙুলের ডগায় ধরে টুস্কি দিয়ে রাস্তার মাঝখানে ফেলে আবার গটগট করে হেঁটে গেল। আমি স্তম্ভিত। ততক্ষণে আমার আঙুলে ফোসকা পড়ে গেছে। আমি দাঁতে দাঁত চেপে ডরথির উদ্দেশ্যে বললুম, মিথ্যুক, ড্যাম লায়ার, খুব চাল মারা হয়েছিল। তারপর লক্ষ্য করে দেখেছি অনেক লোকই, বিশেষ করে ওই অ্যাশট্রেগুলোর কাছে সেই যেন ইচ্ছে করে রাস্তায় সিগারেট ছুঁড়ে ফেলে। কোনো পুলিশকে এ নিয়ে কখনো মাথা ঘামাতেও দেখিনি। এমনকি অনেক নির্জন রাস্তায় 2-1টা গরিব সাহেবকে আমি পেচ্ছাপ করতেও দেখেছি। সমস্ত বড় শহরের মানুষই খানিকটা বিশৃঙ্খল। শুধু ওইটুকুই, ডরথি ফ্রিডম্যানের কথা আমার আর তেমন মনে পড়েনি। নতুন দেশে অনেক নতুন মানুষের সঙ্গে পরিচয় হল। ক্রমশ সেই দেশের সব রীতিনীতি শিখে নিয়ে আমি চালু হয়ে উঠলুম। নির্ভয়ে তখন গলায় টাই না বেঁধেই ঘুরতে পারি। জুতোয় পালিশ না থাকলেও মন খচখচ করে না। জামার বোতাম না থাকলেও বয়েই গেল। নতুন দেশে গেলে প্রথম কিছুদিন সবার মুখটা একটু তেল তেলে থাকে, নতুন কলেজে ঢোকা ফার্স্ট ইয়ারের ছাত্রদের মতন। সেই আড়ষ্টটা কাটতে আমার দেরি হল না। কারুকে কিছু জিজ্ঞেস না করে টিউব ট্রেনে শহরের যে কোনো অঞ্চলে হরদম একলা ঘুরতে পারি। নতুন দেশের জাঁকজমক আড়ম্ব ঐশ্বর্য সম্পর্কে মোহ যেমন আস্তে আস্তে কেটে যায়, তেমনি চোখ ধাঁধানো নারী পুরুষ সম্পর্কে মনে হয় এরাও রাম শ্যাম যদু গীতা মিতা সীতার চেয়ে কিছুমাত্র আলাদা নয়। পোশাক খুলে নিলেও পৃথিবী বড়ই সরল ও পরিচিত। গোটা মহাদেশ ঘুরে নিউ ইয়র্ক শহরে আমি আবার ফিরে এলাম মাস 10 বাদে। আগেরবার খুব বড় হোটেলে উঠেছিলাম, এবার পকেট ঢনঢন। নিউ ইয়র্কের লোয়ার ইস্ট সাইড অনেকটা বস্তি ধরনের, যদিও বাড়িগুলো 6 তলা 8 তলা ঠিকই, কিন্তু নোংরা গলি, নিগ্রো, ইহুদি আর পোয়েটোরিকানদের ভিড়। ওইখানেই এক বিটনিক কবির বাড়িতে আশ্রিত হয়ে রইলুম। 6 তলার ওপর তার ঘর, লিফট নেই সে বাড়িতে। সিঁড়িগুলো নোংরা, অন্ধকার, কিন্তু বন্ধুটির আন্তরিকতায় সব কিছুই ভালো লাগে। সারাদিন আমি পথে পথে ঘুরি, কোন দোকানে সবচেয়ে সস্তায় খাবার পাওয়া যায় সেই সন্ধান করি। কিছু একটা চাকরি জোটানো যায় কিনা তার চেষ্টাও চালিয়ে যাই। একদিন একটা টেলিভিশন সেটের দোকানের পাশ দিয়ে আসছিলুম, হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়লুম। একজন খদ্দের নানা রকম টেলিভিশন সেট নেড়ে চেড়ে দেখছিল।
কোনোটার সুইচ অন করে একটুখানি দেখছে। সেই রকমই একটা মুহূর্তে টেলিভিশনে ভেসে ওঠা এক দৃশ্যে একজন মহিলাকে দেখে আমি খুব চমকে উঠলুম। কোথায় যেন তাকে দেখেছি। কোথায়? সঙ্গে সঙ্গে মনে পড়ল কলকাতায় দেখেছিলাম, এই সেই ডরোথি ফ্রিডম্যান। একটু দেখতে না দেখতেই সেই দৃশ্যটা আবার মুছে গেল। কি প্রোগ্রাম, কিসের দৃশ্য কিছু বোঝা গেল না। খুব অবাক লাগলো, কারণ এদেশেও কবি হিসেবে ডরোথির নাম কোথাও শুনিনি, কোথাও তার লেখা দেখিনি। কোনো সাহিত্য আলোচনাতে ডরোথির নাম কেউ একবারও উচ্চারণ করেনি, অথচ সে টেলিভিশনের সুযোগ পাবার মতো বিখ্যাত। সেদিন বাড়ি ফিরে আমার বন্ধুকে জিজ্ঞেস করলুম, তুমি ডরোথি ফ্রিডম্যানকে চেনো কিংবা কখনো নাম শুনেছ? বন্ধুটি আমার প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, তুমি তার নাম জানলে কি করে? আমার সঙ্গে কলকাতায় ওই নামে এক মহিলার আলাপ হয়েছিল, কবিতা টবিতা লেখে, খুব আমোদে মহিলা। ডরোথি ফ্রিডম্যানের সঙ্গে তোমার আলাপ আছে? সত্যি? সে তোমায় চিনতে পারবে? কেন পারবে না? আমরা ৩-৪ দিন একসঙ্গে কত হই হুল্লোড় করেছি, একসঙ্গে ঘুরেছি, কত জায়গায় মদ খেয়েছি, নেচেছি। আমার বন্ধু পরাশর নেশার ঝোঁকে ওকে বিয়ে করতে চেয়েছিল। প্রায় পরের দিনই বিয়ে হয়ে যায়। এই অবস্থা। একটু বয়স হলেও ভদ্রমহিলা খুব ফুর্তি করতে জানেন। বন্ধুর চোখে অবিশ্বাস। বলল, কোন ডরোথি ফ্রিডম্যানের কথা বলছো? সে তোমাদের সঙ্গে ওইভাবে মিশেছিল? তা কি কিরকম দেখতে বলো তো? আমি বর্ণনা দিয়ে বললুম, আজও তাকে টেলিভিশনে দেখলাম এক পলক। সে খুব বিখ্যাত নাকি? কলকাতায় তো তেমন কিছু মনে হয়নি। বন্ধুটি তখনও অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। বলল, রেফ্রিজারেটরটা খুলে মাখনের প্যাকেটটা আনো তো। হঠাৎ মাখনের প্যাকেটের প্রসঙ্গ কেন এলো বুঝতে পারলুম না। যাই হোক, সেটা নিয়ে এলুম। বন্ধু বলল, মাখনের লেবেলটা পড়ো, কি লেখা আছে? একটা বিখ্যাত মাখনের ব্র্যান্ড। বেশিরভাগ বাড়িতেই এই মাখন ব্যবহার করতে দেখেছি। পড়লাম, লেখা আছে, ফ্রিডম্যানস বাটার, জাস্ট দ্য রাইট থিং ফর ইউ। বন্ধু বলল, আমেরিকায় ২১ কোটি লোক, অন্তত ১০ লাখ লোক প্রতিদিন এই মাখন এক প্যাকেট করে কেনে। প্রত্যেক প্যাকেটে যদি ১ সেন্টও লাভ থাকে, তাহলে প্রতিদিন লাভ হয় $১০,০০০। এছাড়া ওই একই কোম্পানির আছে মার্জারিন, কুকিং অয়েল, ইয়োগর্ট, এইসব। এখন ওই কোম্পানির একমাত্র মালিক হচ্ছে তোমার ওই ডরোথি ফ্রিডম্যান। সে কত বড় লোক ভাবতে পারো? তাছাড়া শ্বশুরের সম্পত্তি পেয়েছে, টাকার শেষ নেই। হ্যাঁ, কবিতা লেখারও বাতিক আছে জানি, রাবিশ রদ্দি সব কবিতা লেখে। কলকাতায় তার সঙ্গে তোমরা ৩ দিন একসঙ্গে কাটিয়েছিলে, এখন সে তোমায় চিনতে পারবে? নিশ্চয়ই, না চিনার কি আছে? ব্লাডি ফুল। ডরোথি ফ্রিডম্যানের সঙ্গে তোমার চেনা, তাহলে তুমি আমার এখানে বসে বসে অন্ন ধ্বংস করছো কেন? আমি তো শুনেছি সে কারোর সঙ্গে মেশে না, আর কলকাতায় তোমাদের সঙ্গে ওইরকম হুল্লোড় করেছে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। সত্যি বিশ্বাস করো? তাহলে তার সঙ্গে দেখা করোনি কেন এতদিন? আগে তো সব জানতুম না, কিন্তু এখন অত বড় লোক শুনে আমার ভয় ভয় করছে। থাক, দরকার নেই। পাগলামি করো না। ডরোথি ফ্রিডম্যান নিউ ইংল্যান্ড অঞ্চলের নিউ হ্যাভেন বলে একটা জায়গায় থাকে শুনেছি। ওখানকার এক্সচেঞ্জকে ওর নাম বললেই টেলিফোন নম্বর পাওয়া যাবে। রাত ১২টার পর টেলিফোন করো আজই। রাত ১২টার পর কেন? তখন টেলিফোন রেট সস্তা। তুমি ডরোথি ফ্রিডম্যানের অতিথি হয়ে মজা লুটবে, আর আমি টেলিফোনের বিল দিয়ে সর্বশান্ত হব নাকি? নিজের চোখে দেখেও বিশ্বাস হয় না। সিনেমায় এইসব দৃশ্য আগে বহুবার দেখেছি, কিন্তু তার মধ্যে আমি নিজে উপস্থিত, সেইটুকুই অবিশ্বাস। কানেকটিকাটের অপরূপ এলাকা পেরিয়ে এসে মোটর গাড়ি এসে থামল একটা দুর্গের মতন প্রাসাদের বিশাল লোহার গেটের সামনে। আমাদের দেখে সিংহদ্বার আপনা আপনি খুলে গেল। তারপর দুপাশের ঝাউগাছের সারি দেয়া প্রশস্ত ড্রাইভ, মাঝে মাঝে আলাদা আলাদা ডিজাইনের বাগান। গাড়ি এসে মূল প্রাসাদের সামনে শেষ পর্যন্ত দাঁড়াল। গাড়ির ড্রাইভার আমায় দরজা খুলে দিয়ে বিনীতভাবে অভিবাদন করল। আমি ঈষৎ ভ্যাবাচেকা খেয়ে নেমে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছি।
এমন সময় দরজা দিয়ে বেরিয়ে এলো ডরথি। আমার দিকে দুহাত বাড়িয়ে উল্লাসে বলল, হ্যালো সুনীল, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ, কাম অন ইন। আগের দিন রাত 12টার পর টেলিফোন করতেও ডরথি এক মুহূর্তেই আমাকে চিনতে পেরে এরকম উল্লাস জানিয়েছিল। পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চেয়েছিল আমি কোথায় আছি, কোন রাস্তায়, কোন ঠিকানায়। পরদিন সকালবেলাতেই সেই নোংরা গলির মধ্যে এসে দাঁড়িয়েছিল একটা থান্ডারবার্ড গাড়ি। সুসজ্জিত শ্বেতাঙ্গ ড্রাইভার আমাকে ঝুঁকে দাঁড়িয়ে নমস্কার করেছিল। ডরথি আমার হাত জড়িয়ে ধরে বলল, দুষ্ট ছেলে, কলকাতায় যখন দেখা হয়েছিল তখন বলনি কেন তুমি 2-1 বছরের মধ্যে আমাদের এদেশে আসবে? আমি বললুম, তখন তো স্বপ্নেও এ কথা জানতুম না। পুরো বাড়িটাই শ্বেত পাথরের তৈরি, বিশাল বিশাল ঘরে নিখুঁতভাবে সাজানো। লম্বা ডাইনিং রুমে অন্তত 60 জন বসে খেতে পারে এত বড় এক টেবিল পাতা। রূপোর কাটলারিতে চোখ ঝলসে যায়। 2-3টে বসবার ঘর, তার দেয়ালে দেয়ালে পিকাসো, মাতিস, রুয়োর মূল ছবি। ঐশ্বর্য আর রুচি পাশাপাশি সহাবস্থান করে আছে। ডরথি আমায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। কোনোদিন এত সম্পদ এত কাছাকাছি থেকে দেখিনি, কিন্তু ঐশ্বর্যের ভেতর যে কত দুঃখ লুকোনো থাকে সেদিন ভালো করে বুঝতে পারলুম। এই বিশ্ব সংসারে ডরথির কেউ নেই। দুবার বিয়ে করেছিল, 2টি স্বামী দুর্ঘটনায় মারা যায়, কিন্তু 2টি স্বামী ওকে আরও বিত্ত দিয়ে গেছে। ছেলে মেয়ে হয়নি। ডরথি আর কাউকে বিশ্বাস করে না, কারুকে কাছে এসে থাকতে দেয় না। এই বিশাল পুরীতে চাকর বেষ্টিত হয়ে একা থাকে। চাকর বাকরদের মধ্যে 2জন মাইনে করা ডিটেকটিভও আছে শুনলুম। ডরথি সেই যে বলেছিল ওদের দেশে রাস্তায় সিগারেটের টুকরো ফেললে ফাইন হয়, বুঝতে পারলুম কেন ও কথা বলেছিল। হয়তো ওরকম একটা অপ্রচলিত আইন আছে, কিন্তু ডরথি বহু বছর এদেশের রাস্তায় পায়ে হেঁটে ঘোরেনি। কোথাও যাবার দরকার হলে বন্ধ গাড়িতে যাতায়াত করেছে। সে কি করে জানবে রাস্তার মানুষটা কি করে? রাস্তার লোকেদের কথা সে কিছু জানে না। ভাবতে আমার বেশ মজা লাগল, কলকাতার রাস্তায় এই শৌখিন ধনবতীকে আমরা কিভাবে ঘুরিয়েছিলুম। ঘাসের ওপর টেনে বসিয়েছি, গঙ্গার ঘাটে গিয়ে মাটির ভাঁড়ে চা খাইয়েছি। সিগারেট ফুরিয়ে গিয়েছিল বলে একবার ওকে আমরা বিড়ি অফার করেছিলুম। সোনার কেস থেকে ওর 999 মার্কা সিগারেট নিতে নিতে সে কথা ভেবে আমার হাসি পাচ্ছিল। কিন্তু এখানে ডরথির মুখে সবসময় একটা চাপা বিষাদ, অথচ কলকাতায় ও কিন্তু সত্যি ফুর্তিতে ঝলমল করছিল। কলকাতায় ওর সম্পর্কে আমরা কিছুই জানতুম না, তাই ও আমাদের সঙ্গে অসংকোচে মিশতে পেরেছিল। এখানে যে কেউ ওর সঙ্গে খাতির করতে এলেই ও ভয় পায়। সবাই বুঝি টাকার লোভে ওর কাছে আসছে। 1 তলা থেকে 2 তলায় এলুম, ঘরের পর ঘর পেরিয়ে যাচ্ছি। সবকটি সেরকম নিখুঁতভাবে সাজানো, কিন্তু ব্যবহার করার কেউ নেই। ডরথি বলে যাচ্ছিল, এই ঘরে সকালবেলা রোদ আসে, এখানে আমি সকালবেলা বসি। ওপাশের ঘরটাই বসি কোনোদিন বৃষ্টি এলে, আর এই ছোট ঘরটাতে আমি লিখি। শয়নকক্ষ দেখেই আমি স্তম্ভিত হয়ে গেলুম। এত বড় শোবার ঘর। সমস্ত ঘরটা থেকে একটা গোলাপি আভা আসছে। পর্দা, কার্পেট, বেড স্প্রেড সবই মধুর গোলাপি রঙের। আমি বললুম, এত বড় ঘরে তুমি শো, তোমার ভয় করে না? ডরথি মুচকি হেসে বলল, না, ভয় করে না। ভয় করার দিন আমি পেরিয়ে এসেছি। ফাঁকা ফাঁকাও লাগে না? তা লাগে, কিন্তু কি দিয়ে ভরাবো? আবার বিয়ে করো না? বিয়ে করব? কাকে? আমার কানে ভাসছে এখনো সেই স্বর। ডরথি ব্যাকুলভাবে বলেছিল, বাট হু? কে শুধু আমার জন্যই আমাকে ভালোবাসবে? বেশ কয়েক মুহূর্ত চাপা বিষণ্ণতায় ও আচ্ছন্ন হয়ে রইল। পরে নিজেকে সামলে নিয়ে হেসে বলল, তোমার বন্ধু পরাশর নেশার ঝোঁকে আমায় বিয়ে করতে চেয়েছিল। ইস, কেন যে সেদিন ওকে বিয়ে করে ফেলিনি। এ দেশে আমার মতো বুড়িকে তো আর কেউ ভালোবাসবে না। সবাই আসে অন্য কিছুর লোভে। মোটেই তুমি বুড়ি নও। ডরথি আবার হেসে বলল,
থ্যাংক ইউ মাই ইয়াং অ্যাডমায়ারার। বলো তো আমার বয়স কত? ডরোথিকে দেখলে আমার মনে হয় 43-44, কিন্তু ওকে খুশি করার জন্য আমি বললুম, কত আর 35? ইউ আর কিডিং, ঠাট্টা করছ। তোমার ডবল বয়স আমার, 51। সত্যিই বোঝা যায় না। আমি আন্তরিকভাবে বললুম, সত্যি একটুও বোঝা যায় না। তুমি নিশ্চয়ই ঠাট্টা করছ। এখনো কি সুন্দর তুমি? জানলার পাশে দাঁড়িয়েছিল ডরোথি, আমাকে হাতছানি দিয়ে বলল, দেখো দেখো এই মেয়েটিকে। আমি জানলা দিয়ে দেখলুম 3 চাকার ভ্যান চালিয়ে একটি মেয়ে এসে বাড়ির সামনে থামল। সাদা স্কার্ট পরা পুরুষ্টু চেহারার এক গ্রাম্য যুবতী। ডরোথি বলল, ওর নাম জ্যানেট। ও এসেছে খালি দুধের বোতল ফেরত নিতে। আমাদের গয়লানি। আমি ওকে হিংসে করি। আমার ঘি দুধের ব্যবসা, আমিও তো আসলে গয়লানি। জ্যানেটের মতন একটা ছোট্ট বাড়িতে স্বামী ছেলে মেয়ে নিয়ে যদি আমিও সুখে থাকতে পারতুম। আমি সেদিন বিকেলেই ফিরে যাব শুনে ডরোথি বিষম আপত্তি করতে লাগল। না না, তা কিছুতেই হয় না। আমার গেস্ট হাউস আছে তো এখানে, তুমি সেখানে 7 দিন থাকবে অন্তত, প্লিজ। কিন্তু আমার অস্বস্তি লাগছিল, আমার দম আটকে আসছিল। এই অতুল ঐশ্বর্য আর এই নিঃসঙ্গ প্রৌঢ়ার সান্নিধ্যে কিছুক্ষণ থেকেই আমি হাঁপিয়ে উঠেছিলুম। কলকাতায় কত সহজভাবে ডরোথির হাত ধরেছি, অনায়াসে এক ট্যাক্সিতে 6 জন বসেছি গাদাগাদি করে। ডরোথির কবিতা বাতিক নিয়ে হাসি ঠাট্টা করতে পেরেছি। এখন তাকে মিলিয়নিয়ারেস জেনে আমি সত্যি খানিকটা আড়ষ্ট বোধ করছিলুম। আর একটা জিনিসও আমার নজর এড়ায়নি, আমরা যেখানেই থাকি 2-3 জন ভৃত্য অলক্ষ্যে আমাদের উপর নজর রাখে। বাড়ির পেছনে অরণ্য, মাঝখান দিয়ে সার্পেন্টাইন লেক। দুপুরে দুর্লভ ফরাসি মধ্য সহযোগে এলাহি লাঞ্চ শেষ করার পর ডরোথি বলল, চলো লেকে একটু রোয়িং করে আসি। এই প্রস্তাবে আমি বেশ বিচলিত বোধ করলুম। আমি পূর্ব বাংলার ছেলে, জলকে ভয় করি না, কিন্তু এই কথাও জানি কোনো মহিলাকে নিয়ে নৌকারোহণে বেরোলে পুরুষ সঙ্গীকেই নৌকা চালাতে হয়, কিন্তু দাঁড় বেয়ে নৌকা চালানোর অভ্যেস আমার নেই। অথচ এই প্রস্তাব প্রত্যাখ্যান করাও চরম অভদ্রতা। ধপধপে সাদা রঙের ছোট্ট একটা ডিঙি নৌকো পাড়ে বাঁধা। 2 জন উঠে আমি দাঁড় দুটো হাতে নিলুম। কিছুতেই 2 হাত সমান তালে পড়ে না, নৌকো এঁকে বেঁকে এগোতে লাগল। আমি রীতিমতো ভয় পাচ্ছি, আমার জন্যে নয়, সঙ্গের মহিলার জন্যে। ভৃত্য এবং বাটলাররা পাড়ে এসে দাঁড়িয়েছে, 2-3টে স্পিড বোটও বাঁধা আছে। সামান্য ইঙ্গিতেই তারা ছুটে আসবে। ডরোথি কিন্তু হাতের ইশারায় ওদের চলে যেতে বলল। শিশুর মতন আনন্দে হাততালি দিয়ে আমাকে বলল, তোমার মতো এমন কাঁচা নৌকো চালক আমি আগে কখনো দেখিনি। এর আগে যাদের সঙ্গে উঠেছি তারা সবাই নিখুঁতভাবে চালাতে জানে, সেগুলো একঘেয়ে, তোমারটাই মজার। আমি বললুম, যদি নৌকো উল্টে যায়? যাক না, বেশ মজা হবে। তুমি সাঁতার জানো তো? না জানলেই বা, তুমি আমাকে বাঁচাবে না? তাও পারবো কিনা জানি না। নৌকো হেলতে দুলতে চলে এলো বেশ দূরে, জঙ্গলের আড়ালে। এরই মধ্যে আমার হাত ব্যথা করতে শুরু করেছে, আবার ফিরে যেতে হবে। শীতের মধ্যেও আমি ঘেমে উঠেছি একটু একটু। আর বেশি দূর গেলে ফেরা আমার পক্ষে অসম্ভব হবে। আমি বললুম, ডরোথি, আর রিস্ক নেওয়া উচিত নয়, চলো এবার ফিরে যাই। শেষ পর্যন্ত নৌকো উল্টে গেলে একটা কেলেঙ্কারি হবে। ডরোথি বলল, উল্টাক না, কিছু একটা ঘটুক অন্তত। আর এই একঘেয়ে জীবন ভালো লাগে না, কোথাও কোনো বৈচিত্র্য নেই। আমি বললুম, এখানে না থেকে তুমি সারা পৃথিবী ঘুরে বেড়ালেই পারো, কত নতুন নতুন দেশ। সারা পৃথিবী আমি 3 বার ঘুরেছি। আমার বেড়াতেও ক্লান্তি লাগে, এক জায়গায় চুপচাপ থাকলেও ক্লান্তি লাগে। আমি কি করি বলো তো? ডরোথি ওর একটা হাত আমার বাহুতে রাখল। আমি তার এই প্রশ্নের কি উত্তর দেব আমি চুপ করে রইলুম। বুঝতে পারলুম এই প্রশ্ন ও ঠিক আমাকে করছে না, নিজেকেই করছে।
উত্তর যে পাবে না তাও জানে। হ্রদ খুব গভীর নয়, স্বচ্ছ টলটলে জল, এমনকি নিচের ছোট গুল্ম পর্যন্ত দেখা যায়। কয়েকটা রূপোলি মাছ চিড়িক চিড়িক করে ছোটাছুটি করছে। ডরথি একদৃষ্টে সেদিকে চেয়ে থেকে বলল, এক এক সময় মনে হয় এই মাছগুলো আমার চেয়ে সুখী। হঠাৎ আমার মনে হলো, এত টাকা পয়সা ডরথি বিলিয়ে দিলেও তো পারে, তাহলেও শান্তি পেতে পারত। ওর নিজের জন্যে কতটুকুই বা দরকার। কিন্তু পর মুহূর্তেই বুঝলুম, আমার ভারতীয় ধারণা থেকেই এই কথা আমি ভাবছি। সব কিছু ছেড়ে সন্ন্যাসী হয়ে যাওয়ার কথা। ডরথির পক্ষে তা সম্ভব নয়। ধনতন্ত্রের অভিশাপ 2-4 জনকে তো বহন করতেই হবে। ডরথি বলল, তুমি চোখ অন্যদিকে ফেরাও তো, আমি একটু সাঁতার কাটব, পোশাকটা খুলে নিচ্ছি। ওপরের সমস্ত পোশাক নৌকায় খুলে রেখে ডরথি জলে ঝাঁপিয়ে পড়ল। জল ছিটকে এসে লাগল আমার চোখে মুখে। ডরথি খুব ভালো সাঁতার জানে। সুখী রূপলি মাছেদের জগতে একটি দুঃখিত রূপলি মানবী সাঁতার কেটে খেলা করতে লাগল। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নিঃসঙ্গ গয়লানি। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।